স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দেশে প্রায় 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতির সাথে ভাষারও ভিন্নতা রয়েছে। এরই মধ্যে কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে অনেক ভাষা, হারিয়ে গেছে শিল্প সাহিত্য ও বীরত্বগাথা। হাজং ভাষার কথাই ধরুন। বাংলাদেশে 101টি গ্রামের প্রায় 20,000 হাজং ভাষাভাষী লোক আছেন। সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে তাদের ভাষা লিপিবদ্ধ না হওয়ায় দিন দিন বিলীন হতে চলেছে এই ভাষা। তাই মাতৃভাষা রক্ষায় সরকারি পদক্ষেপ চায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। ভাষার মাসে প্রত্যেক জাতিগোষ্ঠী ভাষা রক্ষায় সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সমাজকর্মীদের। আমাদের আজকের আলোচনার বিষয় অবহেলায় হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন আদিবাসী ভাষা গবেষক এবং এনসিটিবির বাংলা মাতৃভাষার বই প্রণয়নের চাকমা গ্রুপের প্রধান ও প্রাক্তন প্রধান শিক্ষক প্রসন্ন কুমার চাকমা, এবং আছেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ফেলো আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের সুমন্ত বর্মন। আপনাদের দুজনকে মানচিত্রে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে রাঙামাটিতে যেতে চাই। প্রসন্ন কুমার চাকমা, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের ব্যাপারে কি ধরনের কাজ হচ্ছে? এখানে প্রধানত গত সরকারের আমলে স্কুলগুলোতে পাঠ্যপুস্তক প্রণয়ন করে বিতরণ করা হয়েছে, কিন্তু এই পাঠ্যপুস্তকগুলো পড়ানোর কোনো নির্দেশনা বা সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। তবে আমি বর্তমানে সুপারিশ রাখতে পারি, বর্তমান যে জনবান্ধব সরকার আছে, বিকট সরকার বইগুলো ছাপিয়ে স্কুলগুলোতে বিতরণ করলেও এই বইগুলো এই বিষয়ে সুস্থ বাস্তবায়নের জন্য কতগুলো কাজের দরকার আছে। সেই কাজগুলোর মধ্যে আমি বলবো সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদেরকে একটু মনোযোগী হয়ে এই বিষয়টার উপরে জোরদার করতে হবে। দ্বিতীয়ত 2 নম্বর, এগুলি সুস্থ বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে মোটামুটি একটা নির্দেশনা থাকা প্রয়োজন। তৃতীয়ত, এই ভাষাটা স্কুলে চালু হলে এটা হবে ত্রিভাষিক শিক্ষা। এই ত্রিভাষিক শিক্ষার জন্য শিক্ষণ ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। 4 নম্বর, স্কুলগুলোতে ভাষা শিক্ষার্থী অনুসারে ভাষার শিক্ষক প্রদান করতে হবে। অর্থাৎ যে স্কুলে যে ভাষারই ছাত্রছাত্রী শিক্ষার্থী আছে সেই স্কুলে ওই ভাষারই শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। 5 নম্বর, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন নৃগোষ্ঠীর অধ্যুষিত এলাকা, তো কাজেই এই অঞ্চলে নৃগোষ্ঠী শিক্ষা কর্মকর্তা প্রদান করলে ওই ভাষা শিক্ষাটা তারা ভালোভাবে তদারকি করতে পারবেন। সর্বোপরি এমএলই শিক্ষার জন্য শিক্ষক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, এটাকে নিয়মিত করতে হবে। এবং সাথে আমি একটা অনুরোধ রাখবো, আরও দেশের যে 50টি জাতিসত্তা রয়েছে এদের যদি প্রত্যেকের ভাষাটা যদি এরকম পাঠ্য বই প্রণয়ন করা হয় তাহলে অনেকটা দেখাদেখির মধ্যে এই ভাষার সংরক্ষণ এবং প্রসার ঘটবে বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ প্রসন্ন কুমার চাকমা। আমি একটু শেরপুরে যাব। সুমন্ত বর্মন, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমি একই ব্যাপারে জানতে চাই যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের ব্যাপারে কি ধরনের কাজ হচ্ছে এখন? ধন্যবাদ। ইতিমধ্যে আসলে কিছু দাবি স্পষ্টভাবে চলে আসছে। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই যে আমাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ করবার জন্য প্রথমেই যে বিষয়টা দরকার সেটা হলো পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক যদি না থাকে তাহলে কিন্তু ভাষা, এই মায়ের কাছ থেকে শেখা ভাষা বেশি দিন টিকে রাখা সম্ভব হবে না, এটা একটা পরিষ্কার। যদিও গত সরকারের সময়ে 5টি ভাষার পাঠ্যপুস্তক রচিত হয়েছিল। একটি ভাষা আমাদের অঞ্চলে আছে, সেটা হলো গারো ভাষা। তাদের পাঠ্যপুস্তক ছিল, কিন্তু স্কুলগুলিতে ভাষার শিক্ষক অনুপস্থিত ছিল, যার ফলে ভাষাটা কিন্তু স্কুলে পড়ানো হয়নি, এটা একটা বিষয়।
ভাষার সাথে আরেকটি বিষয় জড়িয়ে থাকে, সেটা হলো তার পোশাক, সংস্কৃতি, আচার আচরণ। আমরা দীর্ঘ সময় বলে আসছিলাম যে ভাষাকে ধরে রাখতে গেলে মানে তার চিহ্নটাও রাখা দরকার, এবং সেটার জন্য কিন্তু আমরা কালচারাল একাডেমির একটা দাবি করছিলাম। আমার শেরপুর জেলায় কালচারাল একাডেমি হয়নি। কালচারাল একাডেমি যদি থাকতো তাহলে এই যে হাজং ভাষার কথাটা চলে আসছে, হাজং সম্প্রদায়ের মানুষ তার নাচ গানের মধ্য দিয়ে হলেও সেই তার হলো ভাষাটা ধরে রাখতো, সেটা কিন্তু হয়নি। হাজংদের আজও পর্যন্ত পাঠ্যপুস্তক রচিত হয়নি। কুচদের সমৃদ্ধশালী ভাষা, এত সুন্দর একটি ভাষা, সে ভাষার পাঠ্যপুস্তক কিংবা কি হরফে লেখা হবে এই ধরনের কোনো নির্দেশনাও মানে অনুপস্থিত। আমরা বারবার দাবি জানিয়ে আসছি, সেটা হলো যে কি, সেটা একেবারেই পরিষ্কার, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতে হবে, সরকারের উদ্যোগ থাকতে হবে। কিছু কিছু উদ্যোগের মধ্য দিয়ে এই ভাষাগুলি যেন টিকিয়ে রাখা যায়, এই ভাষার সংস্কৃতির মানুষদেরকেও যেন টিকিয়ে রাখা যায়, এটা আমাদের মানে বিশালভাবে দাবি ছিল। ভাষার দশকের আগে থেকেও মানে দীর্ঘদিন ধরে আমাদের এই দাবি। অনেক ভাষার লোকজন একেবারে কমে গেছে আমাদের এই অঞ্চলে, একেবারে হারিয়ে যাওয়া হুদি ভাষা, তাদের ভাষাটাকে আমরা ফিরিয়ে আনতে পারতেছি না। কয়েকটি শব্দ আছে, যদিও আমি নিজেও কিছু শব্দ সংরক্ষণ করেছি। হাজংদের ভাষার অনেক গান, অনেক বই, অনেক কথা আমি সংরক্ষণ করেছি, কিন্তু পুরো ভাষাটা সংরক্ষণ করতে হলে তো একটা সময়ের ব্যাপার আছে, ওইখানে একটা অর্থের প্রয়োজন আছে। এই বিষয়গুলি আমরা সরকারের কাছে বারবার দাবি জানাই, এবং সর্বোপরি একই কথা বলবো যে সেটা হলো যে পাঠ্যপুস্তক যদি না থাকে তাহলে কিন্তু ভাষা টিকে রাখা যাবে না। এবং একটি একেবারে জোর দাবি আমার কথা, সেটা হলো যে ক্ষুদ্র জাতিসত্তার সকল ছেলে মেয়েকে অন্তত পক্ষে ৫ম শ্রেণী পর্যন্ত তাদের মাতৃভাষায় পাঠদান করা হোক, এটা হলো আমার একেবারেই মূল দাবি, এই আর কি। জি, সুমন্ত বর্মন, আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই যে এই ভাষাগুলো সংরক্ষণের জন্য তো গবেষণা প্রয়োজন, সেই গবেষণা কতটা হচ্ছে? জি, হ্যাঁ, ধন্যবাদ। আসলে গবেষণা বলতে আমি এবং একজন কুচ নেতা, আমরা দুজনে চেষ্টা করেছি যে কুচ ভাষাটা অন্তত পক্ষে বাংলায় হলেও লেখা হোক, কিছুটা হয়েছে। আবার হাজং ভাষার কিন্তু আমি নিজেই কিছু কাজ করেছি। আইডিতে কিন্তু আমার ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইডিতে আমার কিন্তু একটা হাজং সম্পর্কে লেখাও আছে, আমি সেটা চেষ্টা করেছি। আসলে গবেষণার মতো একটা বিশাল জায়গায় হাত দিতে গেলে যেমন সময়ের প্রয়োজন আছে, তেমনি নিরলসভাবে কাজ করবার জন্য অর্থের প্রয়োজন আছে। এই বিষয়টা আমি মানে তুলে ধরতে চাই আর কি। যদি কোথাও থেকে বা সরকারের কোনো জায়গা থেকে একটা পৃষ্ঠপোষকতা আসে তাহলে কাজ করাটা কিন্তু সহজ হবে। আমি এই বিষয়টা আমি তুলে ধরতে চাই। জি, ধন্যবাদ সুমন্ত বর্মন। আমরা একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি আলোচনাটা করতে চাই। দর্শক, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজ আলোচনা করছে অবহেলায় হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। আমাদের সাথে যুক্ত আছেন আদিবাসী ভাষা গবেষক এবং এনসিটিবির মাতৃভাষার বই প্রণয়নের চাকমা গ্রুপের প্রধান ও প্রাক্তন প্রধান শিক্ষক প্রসন্ন কুমার চাকমা, এবং আছেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ফেলো আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের সুমন্ত বর্মন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্রে। আমি রাঙামাটিতে প্রসন্ন কুমার চাকমা আপনার কাছে আবার আসতে চাই। যেই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো সংরক্ষণ করার জন্য প্রধানত দরকার যে বর্ণমালা, সেই বর্ণমালাগুলো কি জানা আছে? সবগুলো বর্ণমালা সবগুলো ভাষার? অনেক ভাষাভাষীর বর্ণমালা নেই, কিন্তু ভাষা আছে। তারা বাংলা অথবা রোমান হরফ ব্যবহার করে, আর অনেকের মধ্যে আছে বর্ণমালা, নিজস্ব বর্ণমালা। যেমন চাকমাদের মধ্যে নিজস্ব বর্ণমালা আছে পাহাড়ের, আর মারমাদের আছে ওইদিকে বান্দরবানের কোন একটা জাতিগোষ্ঠীর আছে। যাদের বর্ণমালা নেই তারা বাংলা বর্ণমালা অথবা রোমান অক্ষর ব্যবহার করে থাকে আর কি। আমাদের কিন্তু চাকমাদের মধ্যে অতি পুরানো থেকে এই বর্ণমালাটা সংরক্ষিত আছে। জি, স্কুলে যে মাতৃভাষার বইগুলো পড়ানো হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, যে ভাষা বইগুলো ঠিক করা হয়েছে, সেগুলো পড়ানোর জন্য শিক্ষক পাওয়া যাচ্ছে না। আপনি তো একজন শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক, আপনার কাছে একটু শুনি যে মানে শিক্ষক কেন পাওয়া যাচ্ছে না, কোথায় সমস্যা শিক্ষক নিয়োগ দিতে?
বিষয়টা হলো যারা শিক্ষকতা নিয়েছে তারা বাংলা ইংরেজি পড়ে শিক্ষকতার মধ্যে ঢুকেছেন, কিন্তু নিজেদের ভাষা হলেও এই বর্ণমালার সাথে অনেকের পরিচিতি নাই। তাই তারা এই বর্ণমালাগুলো যেমন চিনে না, সেই জন্য এই বর্ণমালা দিয়ে লেখা পড়তে পারে না। তাই তাদেরকে আগেই বর্ণমালাগুলোর ধারণা দিতে হয়। বর্ণমালাগুলো যখন চিনা হবে সেই বর্ণমালা দিয়ে লেখাগুলো তখন তারা পড়তে পারবে। তারা যদি পড়তে না পারে তারা স্কুলে তো পড়াবার কোনো সুযোগ নাই। সেই হিসেবে তাদেরকে আগে গড়ে তুলতে হয়। তো গড়ে তোলার জন্য এদিকে তাদের আগে ট্রেনিং করাটা দরকার, শিক্ষকদেরকে আগে প্রশিক্ষণ দিতে হবে। আমরা সেরকম জেলা পরিষদের হ্যাঁ আগে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ ছাড়া শিক্ষকরা এই বইগুলো পড়াতে পারে না, এই লেখাগুলো তারা পড়তে পারে না। তো শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ কি নেওয়া হয় নাই? এটা তো সরকারের পক্ষ থেকে নেওয়ার কথা। হ্যাঁ, সরকার থেকে এভাবে নেওয়া হয় নাই। তবে কোনো সময় অনুরোধ আবেদন নিবেদন করার ফলে দুই একটা বেশ ওনারা দিয়ে দেয় ঠিকই, কিন্তু এটা পর্যাপ্ত নয়। এবং এই প্রশিক্ষণের জন্য একটা সুনির্দিষ্ট নীতি দরকার, ম্যানুয়াল দরকার। সেই ম্যানুয়ালটাও সেরকম নাই। কাজেই এইটাকে বেসিক ট্রেনিং এবং সঞ্জীবনের ট্রেনিং, এই দুইটা ট্রেনিং এর দুইটা ম্যানুয়াল মোটামুটি যথেষ্টভাবে প্রয়োজন আছে। আর সরকার যদি বইগুলো ছাপিয়ে স্কুলে দেয়, শিক্ষকরা না পড়াইতে পারলেই এবং সেই বইগুলো দিয়ে কোনো লাভ নাই। সুতরাং শিক্ষকদের আগে গড়ে তুলতে হবে, তাদেরকে ট্রেনিং দিয়ে, এবং ট্রেনিং এর আগে দরকার হবে একটা ম্যানুয়াল, ট্রেনিং ম্যানুয়াল। এই ট্রেনিং ম্যানুয়ালও আমি বিভিন্নভাবে বিভিন্ন এনজিও সংস্থাকে সুপারিশ করছি এবং নিজেই প্রয়োগের কাজে ছিলাম। কিন্তু বর্তমানে যে সকল সংস্থা তাদের এই মেয়াদ শেষ হয়েছে, তাদের কোনো কার্যক্রম নাই। কাজেই সেটা সেখানে শেষ হয়ে গেছে। জি, এমনিতে এইটা ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে সরকারি বেসরকারি পর্যায়ে তো কিছু হলেও কাজ হচ্ছে। সেই কাজটা কতটা ফলপ্রসূ, কাজের কোনো আউটপুট পাওয়া যাচ্ছে কিনা? এখানে যদি বলি, এনজিও যারা করে তাদের মাধ্যমে যে স্কুলগুলোতে পড়ানো হয় সেগুলো কিন্তু ভালো, যথেষ্ট ভালো। কারণ তাদের মধ্যে তদারকি আছে, মনোযোগিতা আছে এবং এগিয়ে যাওয়ার জন্য তাদের একটা মানসিকতা হয়ে গেছে। কিন্তু সরকারি ভাবে যে বইগুলো প্রয়োগ করা হচ্ছে শুধু স্কুলে যাচ্ছে এবং স্কুলে গিয়ে পড়াতে পারছে কিনা বা কতটুকু পড়াইছে বা ছাত্রছাত্রীরা ক্যাচ করতে পারছে কিনা, এগুলো কোনো তদারকি করা হয় না। সরকারি কর্মকর্তাদের কোনো মনোযোগ নাই। সুতরাং এটাকে মনোযোগ করতে হলে কর্তৃপক্ষের একটা নির্দেশনা লাগবে, এই মাতৃভাষা শিক্ষাটা যাতে ইমপ্লিমেন্ট করা হয়। সেরকম কোনো নির্দেশনাও নাই। এবং কখন পড়াবে, কোন সময়ে পড়াবে, সপ্তাহে কদিন পড়াবে, দৈনিক কতক্ষণ পড়াবে, সেটার কোনো রুটিনও নাই। রুটিন না থাকলে তো সেটা লেসনের মধ্যে যায় না। যে এই ব্যাপারে আপনারা জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছেন কিনা কখনো, যে এই ধরনের অসুবিধাগুলো হচ্ছে বা এই জিনিসগুলো দরকার? জেলা শিক্ষা অফিসার বলতে উনি তো ফিল্ড লেভেলের একজন, ওনার তেমন আগ্রহ না থাকলেও আমরা এখানে যে পার্বত্য চট্টগ্রাম যে জেলা পরিষদগুলো আছে এবং ওই জেলা পরিষদগুলোই তো এই জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে চালায় বা নির্দেশনা দেয় তাদের আন্ডারে, তাকেও বলা হয়েছে। সেই বলাতে ওনারা সপ্তাহে 2 দিন করছে। কিন্তু খুব সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রসন্ন কুমার চাপকা, ধন্যবাদ আপনাকে। সুমন্ত বর্মন, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে যেসব ভাষাগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর, যেসব ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে, সেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকে নিজেই চেষ্টা করছেন যে ভাষাগুলো উদ্যোগী হয়ে সংরক্ষণ করবার জন্য, বর্ণমালাগুলো সংরক্ষণ করার জন্য। এই ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের কাজগুলো কতটা আসলে কাজে আসে? আচ্ছা, ধন্যবাদ। বিষয়টা হলো যে আমরা ব্যক্তিগত পর্যায়ে নয়, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দদের সাথে নিয়েই আমরা বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সাথে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলেছি। আমি নিজে খাগড়াপুর মহিলা সবুজ সংঘের সাথে আমি কথা বলেছি। এমনিভাবে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি যে বেসরকারি ভাবে হলেও
এই ভাষাগুলি সংরক্ষণ করবার জন্য একটা মানে একটা নির্দিষ্ট ব্যবস্থা গড়ে উঠুক। পাশাপাশি আমরা কিন্তু বসে থাকিনি, আমরা সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, আমরা প্রধান শিক্ষকদের সাথে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে যোগাযোগ করেছি এবং ওনারা শিক্ষকদের চাহিদা দিয়েছেন, এই ধরনের তথ্য আমাদের কাছে দিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত ভাষা শিক্ষক নিয়োগ হয়নি। এটা একটা বড় ফ্যাক্টর। আমরা চাই আর কি, আমি মিডিয়ার মধ্য দিয়েই আমি মানে একেবারেই স্পষ্টত দাবি জানাই যে আমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগোষ্ঠীর লোকজন কিন্তু বাংলাদেশকে নির্মাণের ক্ষেত্রে এবং পৃথিবীকে সাজিয়ে রাখবার জন্য কিন্তু নিরলস হবে সবসময় প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ সুমন্ত বর্মন, ধন্যবাদ প্রসন্ন কুমার চাকমা আজকে মানচিত্রে যোগ দেবার জন্য। এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়, টিভিসির সঙ্গে থাকুন।